10টায় আমরা শেষ করব। আপু কাইন্ডলি শুরু করুন। আসসালামু আলাইকুম। আমি আজকে মিডিয়া সেল আয়োজিত আমাদের যে সেখানে ফোকাল পয়েন্টে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা বিশেষ বিষয় নিয়ে আলাপ করব ঠিক করেছি। সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন, সাবেক 2 বারের সংসদ সদস্য এবং সাবেক ছাত্রদল নেতা আমাদের শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, ওনাকে নির্যাতনপূর্বক গ্রেফতার, নাগরিক ও মানবিক অধিকার লঙ্ঘনের নতুন মাত্রা, এটা নিয়ে আজকে আমরা বিষয় ঠিক করেছি আলোচনার। এই আলোচনায় আমাদের সাথে 3 জন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ আছেন যারা এই বিষয়ে বিস্তারিত আপনাদের সবাইকে বলবেন। প্রথমেই আলাপ করিয়ে দিই, ব্যারিস্টার জনাব রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্ট বারের পরপর 3 বার নির্বাচিত সম্পাদক, বর্তমানে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচিত সদস্য, সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্ট ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আছে। এবং সেই সাথে আছেন আমাদের আপনাদের সবার পরিচিত মুখ, আমাদের অত্যন্ত প্রিয় সাংবাদিক ও সাবেক সাধারণ সম্পাদক ঢাকা রিপোর্টার্স ইউনিটের জনাব ইলিয়াস খান। ইলিয়াস খান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। এবং জাতীয় প্রেস ক্লাবের জি সেক্রেটারি ছিলেন। এবং সেই সাথে আমাদের সাথে আরো আছেন অধ্যাপক মওদুদ আলমগীর পাভেল, সদস্য বিএনপি মিডিয়া সেল। এছাড়াও ওনার আরো অনেক পরিচয় আছে, একেবারে নিজের জায়গায় অত্যন্ত স্বনামধন্য আমাদের আজকের 3 জন সম্মানিত আলোচক। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাব আলোচনায়। প্রথমে আমি জনাব অধ্যাপক মওদুদ আলমগীর পাভেল, ওনাকে দিয়ে আমাদের আজকের আলোচনাটা শুরু করি। যে আপনি আমাদের আজকের যে বিষয়, যে শহীদউদ্দিন চৌধুরী অ্যানিকে নির্যাতনপূর্বক গ্রেফতার, নাগরিক ও মানবিক অধিকার লঙ্ঘনের নতুন মাত্রা, এটাকে আপনি কিভাবে দেখছেন, কিভাবে বিশ্লেষণ করবেন? মিউট নাকি? হ্যালো, ধন্যবাদ মনি আপা। এবং একই সাথে আমি আমার সহ আলোচক বৃন্দ এবং যারা এই অনুষ্ঠান যারা দেখছেন তাদের সবাইকে এই সন্ধ্যায় স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনি যে শিরোনাম যেটি নির্ধারণ করেছেন, যে পরপর 2 বারের নির্বাচিত সংসদ সদস্য শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, তার গ্রেপ্তারের যে মানবাধিকার লঙ্ঘনের যে অংশটা আপনি তুলে ধরেছেন, এবং সে ব্যাপারে আমার জানতে চাইছেন যে প্রেক্ষাপটে আমি কি ভাবছি বা আমাদের ব্যাপারটা কিভাবে দেখছি। আমি প্রথমত যে জিনিসটাকে নিয়ে আমি পুনরাবৃত্তি করতে যাব না, যে এটি তাকে গ্রেপ্তার করবার প্রক্রিয়ার সংক্রান্ত ব্যাপারে আপনারা জানেন যে মাঝরাতে কি ভয়ঙ্কর একটা বিভীষিকাময় একটা পরিস্থিতি তার বাড়িতে তৈরি করা হয়েছিল, এবং কিভাবে তাকে টেনে হিঁচড়ে বাড়ি থেকে বের করে নেওয়া হয়েছে, তার ঘরের দরজা ভেঙে, এবং তাকে থানাতে নিয়ে গিয়েও নির্যাতন করা হয়েছে বলে উনি কোর্টে জানিয়েছেন। এই প্রক্রিয়াটির ভয়াবহতা এবং এর বর্বরতার অংশটুকু আমাদের মোটামুটি মানুষ সবার জানা হয়ে গেছে। আমি কিন্তু এর সাথে একটু ভিন্ন পার্সপেক্টিভে বিষয়টাকে একটু দেখি আর কি। সেটি হচ্ছে, দেখবেন যে একজন পরিবারের যিনি প্রধান, তিনি কিন্তু বাড়ির যিনি পুরুষ যিনি হন, তিনি কিন্তু তার স্ত্রীর কাছে একজন অতি প্রিয় একজন মানুষ, এবং তার সন্তানের কাছে পৃথিবীর সবচেয়ে বড় নায়ক বা হিরো বলতে যেটা আমরা বোঝাই। তো এই ঘটনাটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে যে ঘটনা হয়েছে, সেখানে এই দুটো জায়গাতে আপনি যদি একটু দেখবেন যে একজন স্ত্রীর সামনে তার সম্মানিত সবচেয়ে প্রিয় মানুষটিকে যখন এরকম অপমানজনক একটা অবস্থায় টেনে হিচড়ে নেওয়া হয়, লিফটে উঠবার সময় যিনি আল্লাহ করে চিৎকার করে ওঠেন, এবং সেই সন্তানটি, যে শিশু তার বাবাকে সবসময় একটা আইকনিক ব্যক্তিত্ব হিসেবে দেখছে, এবং সারা জীবন তার কাছে মনে হচ্ছে পৃথিবীর সবচাইতে শক্তিশালী মানুষটি হলো এই মানুষ, যে তাকে বিপদে আপদে রক্ষা করবার ক্ষমতাটি রাখে, তাকে যখন শিশুর সামনে এরকম অসহায় অবস্থায় টেনে হিচড়ে বাড়ি থেকে বের করা হয়, এই দুটো মানুষের যে ট্রমা, তাদের ভেতরে যে মানসিক যে ক্ষতিটি করা হয়েছে, সেটার ভেতর দিয়ে যে বার্তাটি আমাদের কাছে এসছে, সেটি হচ্ছে যে এদের কাছে মানবাধিকার নামের শব্দটির কোনো অস্তিত্ব নেই। এখন আপনি হয়তো বলবেন যে যারা এটা করতে গেছে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে এখানে গেছে, সেটা যেতেই পারে, কিন্তু প্রশ্নটা হলো অন্য জায়গায়। সেটা হচ্ছে যে যখন
বিষয়টাকে যদি আপনি এভাবে দেখেন যে ওই যারা এই কাজটি ঘটিয়েছে ওই মাঝরাতে, তাদের নিজেদের কিন্তু একটা পরিবার আছে এবং সেখানেও কিন্তু তার স্ত্রী এবং সন্তান আছে। তারা যদি এই বিষয়টা নিজের জীবনে যদি একটু পুনরাবৃত্তি করে দেখতেন, যে নিজের পটভূমিতে যদি জিনিসটাকে যদি মঞ্চায়ন করতেন, যে তার বাড়িতে মাঝরাতে এরকম একটা ঘটনা ঘটছে তার স্ত্রী এবং তার শিশু সন্তানের সামনে, তাহলে ব্যাপারটিকে তিনি যেভাবে দেখতেন সেই দৃষ্টিভঙ্গি নিয়ে যদি কেউ দেখে, তাহলে এই ঘটনা কিন্তু কেউ ঘটাতে পারে। তাহলে এখানে বুঝতে হবে যে নৃশংসতার মাত্রাটি এমন একটা জায়গায় গেছে যেখানে তাকে কিন্তু অন্য প্রক্রিয়াতে কিন্তু গ্রেপ্তার করা যেত। কারণ এই সরকার কাউকে গ্রেপ্তার করেছে এটি কিন্তু কোনো আর খবরের পর্যায়ে নেই, এটি যে কোনো মানুষের ক্ষেত্রে যে কোনো সময় ঘটতে পারে। এই প্রস্তুতি বা মানসিক প্রস্তুতি বেশিরভাগ মানুষেরই আছে দেশে। কিন্তু যে মানুষটি দিনের বেলা প্রেস ক্লাবে একটা অনুষ্ঠান করেছেন, প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, সবগুলো মামলায় জামিন আছে বলে উনি নিজেকে নিষ্কণ্টক মনে করছেন, সেই মানুষটিকে মাঝরাতে কাজটি করতে হবে। এবং এটা ফ্ল্যাট বাড়িতে, যেখান থেকে পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই, কাজটি পরদিন সকালে করা যেতে পারতো। কিন্তু এটা করা হয়েছে এই কারণে একটা প্যানিক সৃষ্টি করার ক্ষেত্রে, যে পুরো দেশের তার সমমনা যে সমস্ত মানুষজন এখন এই পর্যায়ে যারা সংগ্রামী আন্দোলনে রয়েছে, তাদেরকে এই বার্তাটিকে দেওয়া যে আমরা এই ঘটনা যে কোনো জায়গাতে পুনরাবৃত্তি করতে পারি। এই বিষয়টিকে যদি আমরা এই অবস্থান থেকে দেখি, তাহলে মানবতা এখানে কতটুকু বিপর্যস্ত হয়েছে, পরাজিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, সেই বিষয় নিয়ে বোধহয় পৃথিবীর যে কোনো একটা মানুষ যার ভিতরে সামান্যতম বিবেক বোধ আছে আমাদের সাথে কোনো রকম দ্বিমত করবে। তো আমার প্রাথমিক মন্তব্য এটুকুই। আমরা যদি আলোচনাটাকে সামনের দিকে এগোই, তাহলে হয়তো আমি আরো বিস্তারিত অন্য প্রসঙ্গে নিয়ে কথা বলবো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে আপনার সূচনা বক্তব্যে। খুবই চমৎকার আমরা আপনার যে অ্যানালাইসিস সেটা শুনলাম। আমাদের সাথে আইনজীবী আছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আমি ইলিয়াস আলী আলোচক হিসেবে আছেন, সাবেক সাধারণ সম্পাদক জাতীয়, ইলিয়াস খান সাবেক সাধারণ সম্পাদক জাতীয় প্রেস ক্লাবের। ওনার বক্তব্য আমরা প্রত্যেকে শুনবো। এই পর্যায়ে আমি ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের কাছে আসতে চাই যে এটার যে আইনগত দিকগুলো আছে, যে বক্তব্যটা অধ্যাপক সাহেব দিয়েছেন, এর বাইরে যে কিভাবে দরজা ভেঙে পুলিশ আমাদের শহীদউদ্দিন চৌধুরী অ্যানি ওনাকে যেভাবে টেনে হিচড়ে রাত দুপুরে গ্রেফতার করেছে বাসার থেকে, এবং থানায় নিয়ে গিয়ে ওনাকে শারীরিক ভাবে নির্যাতন করা হয়েছে, যে কথা শহীদউদ্দিন চৌধুরী অ্যানি উনি সিএমএম কোর্টে উনি নিজেই বলেছেন। আর এই কথা উনি বলেছেন অধ্যাপক সাহেব যে সবগুলো মামলায় উনি জামিনে ছিলেন। আপনি একজন অত্যন্ত সচেতন মানুষ হিসেবে, আইনজীবী হিসেবে, রাজনীতিক হিসেবে কিভাবে দেখছেন? ধন্যবাদ পাইমা নাসরিন মুন্নি আপনাকে। এবং আমি প্রফেসর পাভেল সাহেবের কথা সূত্র ধরে আমি বলতে চাই, উনি যে কোনো কথা বলেছেন, উনি বাই প্রফেশন একজন ডক্টর, কিন্তু উনি যে কথাগুলো বলেছেন সেগুলো সাধারণ মানুষের মধ্যে জনাব শহীদউদ্দিন চৌধুরী অ্যানিকে গ্রেপ্তার সম্পর্কিত যে সমস্ত ঘটনা, এই সমস্ত ঘটনা সম্পর্কিত সাধারণ মানুষের মধ্যে যে প্রশ্নের উদ্রেক হয়েছে, উনি সেই কথাগুলো বলেছেন। আমি একজন আইনজীবী হিসেবে ওনাকে এবং যারা দেখছেন দর্শক তাদের সবাইকে বলতে চাই যে দেখুন, ওনার যে প্রশ্ন এটা কিন্তু আইনের মধ্যে দিয়ে কাভার আছে। অর্থাৎ আইনগতভাবেই যে কাজটি জনাব শহীদউদ্দিন চৌধুরী সাহেবের উপরে হয়েছে, তাকে গ্রেপ্তার থেকে শুরু করে পুলিশি হেফাজতে তাকে নির্যাতন এবং আদালতের কাছে তিনি অবর্ণনীয় যে বর্ণনা দিয়েছেন, এবং তারপরেও তাকে রিমান্ডে পাঠানো, সবকিছুই কিন্তু আইন দ্বারা সিদ্ধ নয়। আমরা সকলেই জানি যে বাংলাদেশের সংবিধানের 31 এবং 32 অনুচ্ছেদে প্রত্যেকটি ব্যক্তির আইনের আশ্রয় লাভের অধিকার রয়েছে। এবং এখানে আরো বলা আছে শুধুমাত্র আইনের আশ্রয় লাভের নয়, প্রত্যেকটা ব্যক্তি আইনগতভাবে সমান অধিকার পাবেন, সমানভাবে ট্রিটমেন্ট পাবেন, তার একটা কথা বলা আছে। আমাদের দেশে পুলিশ যেভাবে ফাংশন করেন, কাজ করেন, মূলত আমাদের যে পুলিশ রেগুলেশনস অফ বেঙ্গল, যেটা আসলে আমাদের দেশের পুলিশ আইন 1861 সালের অধীনে 1943 সালে প্রথম পুলিশ রেগুলেশনস অফ বেঙ্গলের অনুযায়ী কিন্তু পুলিশের কার্যক্রম পরিচালিত হয়। মূলত ফৌজদারি কার্য ব্যবস্থায় কোনো ব্যক্তিকে গ্রেপ্তার, আদালতে সোপর্দ করা, রিমান্ডে নেওয়া, তদন্ত করা, বিচার করা, সবকিছু পরিচালিত হয় আমাদের সেই ব্রিটিশ আমলের ফৌজদারি কার্যবিধি দ্বারা। এখানে আমি জনাব শহীদউদ্দিন চৌধুরী অ্যানিকে গ্রেপ্তারের ক্ষেত্রে দুইটি বিষয় আমি দুই ভাগে ভাগ করতে চাই। প্রথম কথা হচ্ছে, জনাব শহীদউদ্দিন চৌধুরী কোন মামলার, যদি কোনো কারণে পুলিশের পক্ষ থেকে আমি শুনেছি একজন পুলিশ কর্মকর্তা উল্লেখ করেছেন যে একটা ওয়ারেন্ট তামিল করার জন্য তিনি গিয়েছিলেন,
তাহলে সেখানে বুঝতে হবে যে যে ওয়ারেন্ট তামিল করার জন্য সেখানে গিয়েছিলেন সেই মামলার খুব ভয়ানক তিনি কোনো আসামি। আমি যদি সেরকম যদি না থেকে থাকে তাহলে একজন ব্যক্তিকে আমাদের যে বললাম যে পুলিশ রেগুলেশনস অফ বেঙ্গল, যেটাকে আমরা খুব কমনলি পিআরবি বলি, তার 280 নম্বর বিধিতে উল্লেখ করা আছে সাধারণত কোনো বাধা নেই যে কোনো সময়, কিন্তু কোনো কারণে পেটি অফেন্স যদি হয় তাহলে আইনের স্পিরিটটা হচ্ছে যে একটা প্রকাশ্য দিবালোকে এবং দিনের আলোতে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করতে হবে। কেন এই কথাটা আমি বলছি? ওই আইনের মধ্যে সেই বিধি 280 নম্বর বিধিতে বলা আছে যে যে কর্মকর্তা এই সার্চ করবেন কোনো ব্যক্তিকে, যদিও তার ক্ষেত্রে তারা বলবেন যে হয়তো আমরা ওয়ারেন্ট তামিল করার জন্য গিয়েছি, তাকে গ্রেপ্তারের জন্য গিয়েছি, কিন্তু আলটিমেটলি পুলিশের কার্যক্রমকে একটা নিয়ন্ত্রণের মধ্যে পুলিশ যেন কোনো কারণে বাড়াবাড়ি না করে, আইনের বাইরে না চলে যায়, সে কারণে আইন কিন্তু একটা বাধ্যবাধকতা দিয়েছে। সেই বাধ্যবাধকতা হচ্ছে যিনি এই ক্ষেত্রে রেইডিং পার্টির কর্মকর্তা থাকবেন তাকে এমন সহনশীল হতে হবে, এমন ভাবে তাকে চিন্তা করতে হবে ওই বাড়ির কোনো ব্যক্তি যেন ভীত সন্ত্রস্ত না পড়ে। যেমনটি প্রফেসর ডক্টর পাভেল বলেন, এই যে ট্রমা, তার বাচ্চারা যেন কোনো কারণে ক্ষতিগ্রস্ত নয়, পার্টিকুলারলি উইমেন অ্যান্ড চিলড্রেনের ব্যাপারে, মহিলা এবং শিশুদের ব্যাপারে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। আমি এই ক্ষেত্রে একটি কথা বলতে চাই, জনাব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তি। তিনি একজন রাজনৈতিক ব্যক্তি, ছাত্র জীবন থেকে রাজনীতি করেছেন এবং সবচেয়ে বড় কথা, প্রকাশ্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিনি ছাত্র দলের সভাপতি হিসেবে পুলিশ ব্রুটালিটির শিকার হয়েছেন। তিনি ছাত্র দলের সভাপতি অবস্থায় ক্লোজ রেঞ্জ থেকে তাকে হত্যা করার উদ্দেশ্যে তাকে উদ্দেশ্য করে ফায়ার করা হয়েছিল এবং যে কারণে তিনি কপালের বাম দিকে কিন্তু একটা দীর্ঘমেয়াদী চিরস্থায়ী একটি ক্ষত বহন করে আছেন। সুতরাং এমন একজন সুপরিচিত ব্যক্তি যিনি জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য, তার এলাকার মানুষের প্রতি তার দায়বদ্ধতা আছে এবং সবচেয়ে বড় কথা, তিনি 2014 এবং 2018 মার্কার নির্বাচনের এমপি ছিলেন না, তিনি জনগণের প্রকৃত ভোটে নির্বাচিত এমপি ছিলেন। তেমন একজন ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য যিনি প্রতিনিয়ত মিডিয়ার সামনে আসেন, সভা সমাবেশ করেন, তিনি বাইরে স্বাভাবিক জীবন যাপন করে, এমনকি যখন গ্রেপ্তার হয়েছেন তিনি কিন্তু নিজ বাড়িতে অবস্থান করছিলেন। তো এমন একজন ব্যক্তিকে রাতের বেলা তার স্ত্রী, সন্তান, বয়স্ক মানুষের মধ্যে কি কারণে তাকে এভাবে গ্রেপ্তার করতে হবে? সুতরাং আমি বলি যে যেভাবে শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে ওয়ারেন্ট তামিলের নাম করে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, সেটা আমাদের পিআরবি এবং ফৌজদারি কার্যবিধি অনুযায়ী আইন সিদ্ধ নয়। পুলিশ এই ক্ষেত্রে সকালবেলা পর্যন্ত অপেক্ষা করতে পারতো, একটা সুন্দর সময়। সবচেয়ে বড় কথা, যে প্রক্রিয়াতে গ্রেপ্তার না করে আরো অনেক ডিসেন্ট ওয়েতে করতে পারতো। পুলিশ সবসময় বলে থাকে আমরা মানবিক হব, এই মানবিক হওয়াটা কিন্তু কথার কথা না। আইনের মধ্যেই বলা আছে পুলিশ কোনো ব্যক্তির সঙ্গে কখনোই এমন আচরণ করবে না যা নিষ্ঠুর হবে, যা অন্য মানুষকে আতঙ্কগ্রস্ত করতে পারবে। এটা হচ্ছে একটা জিনিস। 2 নম্বর হচ্ছে, আইনের মধ্যে কোনো ব্যক্তিকে যে মুহূর্তে গ্রেপ্তার করা হলো তার নিরাপত্তা বিধান করতে হবে, তাকে চিকিৎসা দিতে হবে। সেটাও কিন্তু পুলিশ রেগুলেশন বেঙ্গলে আছে। আমার জানা মতে এবং আমরা মিডিয়াতে দেখেছি, শহীদুদ্দিন চৌধুরী নিজে অসুস্থ, তার মনে একটা হার্টের মধ্যে স্টেন্টিং আছে এবং তার আরো বেটার ট্রিটমেন্টের প্রয়োজন ছিল। এমন একজন ব্যক্তির প্রথম প্রয়োজন ছিল ইমিডিয়েটলি একজন ডক্টরকে ডেকে তাকে কনসাল্ট করানো এবং তাকে মেডিকেল ট্রিটমেন্ট দেওয়া। তা না দিয়ে উনি কোর্টের সামনে উল্লেখ করেছেন আমি চোর না, ডাকাত না। তাকে যেভাবে পুলিশি হেফাজতে নির্যাতন করা হয়েছে, এটা তো আনহার্ড অফ। এটা সবসময় হয়ে থাকেন, বিশেষ করে এই সরকারের সময় সবচেয়ে বেশি সময় হয়ে থাকে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে পুলিশ যে রেগুলেশনের অধীনে কাজ করে, পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল, কোনো জায়গায় কোনো ব্যক্তির স্বীকারোক্তি আদায় হোক, স্বীকারোক্তি আদায়ের জন্য রিমান্ডে নিয়ে তথ্য উদ্ঘাটনের জন্য রিমান্ডের কখনো কখনো অকেশনাল প্রয়োজন হতো, যদি এই সরকারের আমলে খুব রেগুলারলি এমনটি করা হয়। কিন্তু জনাব শহীদুদ্দিন চৌধুরী অ্যানির ক্ষেত্রে যে অমানবিক নির্যাতন তার উপরে চালানো হয়েছে পুলিশ হেফাজতে, সেটা তিনি যেভাবে উল্লেখ করেছেন, আমি মনে করি এটা শুধুমাত্র আতঙ্ক না, এটা হচ্ছে আমাদের সাংবিধানিক যে তার অধিকার, সে অধিকার থেকে তিনি বঞ্চিত হয়েছেন। পুলিশ তার কর্মপন্থা এবং কর্মপরিধি যার মাধ্যমে পরিচালিত হয়, পিআরবি, তার ব্যত্যয় ঘটিয়েছেন, সিআরপিসির ব্যত্যয় ঘটেছেন। সবচেয়ে বড় কথা, আন্তর্জাতিকভাবে বাংলাদেশ যে ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, কোন ব্যক্তির যে রাজনৈতিক অধিকার, সে অধিকার থেকে বঞ্চিত হয়েছে। সবচেয়ে বড় কথা মুন্নি আপা, বাংলাদেশে পুলিশে অ্যাক্সেস নিয়ে আমাদের 69 ডিএলআর যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কিভাবে পুলিশ কাজ করবে কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের আগে, গ্রেপ্তারের পরে, কোর্টে নিয়ে, ম্যাজিস্ট্রেটের কাছে, এই ক্ষেত্রে সমস্ত কিছুর আমার কাছে মনে হয়েছে যে এটা একটা, মনে হয়েছে না, আমার স্ত্রীর বিশ্বাস আমি বলছি
যে সম্পূর্ণভাবে সেই সমস্ত গাইডলাইনের বাইরে চলে গেছে। এর ফলে শুধুমাত্র শহীদুদ্দিন চৌধুরী অ্যানি নিজে তার ব্যক্তিগত অধিকার থেকে ক্ষুণ্ণ হননি, বরং নাগরিক হিসেবে, আমি একজন সচেতন নাগরিক হিসেবে, দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী হিসেবে আমি অত্যন্ত দুঃখিত এবং গর্হিত যেমন কাজটি প্রত্যেকটা ঘটনায় ঘটছে। শহীদুদ্দিন চৌধুরী জাতীয় পর্যায়ের নেতা বলে তার বিষয়টি হয়তো উল্লেখ করা আছে, কিন্তু পুলিশের বাড়াবাড়ি, পুলিশের কাস্টডিতে মানুষের হয়রানি, পুলিশের দ্বারা নির্যাতন, মিথ্যা মামলা করা, এগুলো তো এখন খুব স্বাভাবিক ঘটনা। এবং আমি অত্যন্ত নাগরিক হিসেবে মনে করি, আমার প্রত্যাশা থাকবে যে পুলিশ যখন দায়িত্ব পালন করবেন ইন ফিউচার, তারা তাদের নিয়ন্ত্রণের মধ্যে, আইনের পেরিফেরির মধ্যে থেকে তারা দায়িত্ব পালন করবেন। অনেক ধন্যবাদ ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আপনাকে। আপনার অত্যন্ত সুস্পষ্ট যে বক্তব্য, আইনের ব্যাখ্যা এবং ব্যত্যয় কি কি ঘটেছে সেগুলো আপনি খুব সুন্দর করে বলেছেন এই পর্বে। পরে আবার আমরা আসব। এখন আমরা আমাদের সাথে সমাজের আয়না বলা হয় সাংবাদিকদের, আমার সেই সাংবাদিক ভাই আছেন জনাব ইলিয়াস খান, সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব। আপনি আমাদের পূর্ববর্তী দুজন বক্তার বক্তব্য শুনেছেন। আইনগত বলুন, রাজনৈতিক বলুন, কিংবা নাগরিক যে অধিকার, মানবিক যে অধিকার, সাংবিধানিক যে অধিকার, সবগুলোই ব্যত্যয় ঘটেছে কিনা আপনার দৃষ্টিতে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ মুন্নিয়াপা, এবং আমি এই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি যে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, জনাব রুহুল কুদ্দুস কাজল, তিনি অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন। এত আইনের ব্যাখ্যা কিন্তু আমরাও জানি না। তিনি একটি টার্ম ইউজ করেছেন যে বিষয়টি তাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে সেটি আইন সিদ্ধ না। এটি হচ্ছে এই বক্তব্যের মৌলিক কথা। আমি মনে করি তাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে সেটি আইন সিদ্ধ না। এই কারণে দেশে আইনের অবস্থা কি আমরা তো জানি। তিনি সুপ্রিম কোর্টে আছেন এবং একজন বিচারপতি বলতে বাধ্য হয়েছেন, একজন আমার মনে হয় কি বলা যায় সহকারী অ্যাটর্নি জেনারেল, দেশ তোমরা জাহান্নামে পরিণত করেছো। হ্যাঁ, এটি দিয়ে তো বোঝা যায় যে দেশের অবস্থা কি। এটি আসলে করা হয়েছে মূলত ভয়ের সংস্কৃতি যে ছড়িয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে। কারণ দুটি নির্বাচন করে 2014 সালে এবং 2018 সালে সরকার খুব মজা পেয়ে গেছে। কারণ 14 সালের নির্বাচনে আমরা দেখেছি 154টি আসনে কোনো প্রকার ভোটার ছাড়া, যেখানে কাজল ভাই আরো ভালো বলতে পারেন, যেখানে উল্লেখ আছে যে জনগণ সরাসরি ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন, কিন্তু একজনও কিন্তু ভোট দেয় না। 154 আসনে ভোট দেওয়া লাগে নাই। আর বাকি আসনগুলো কিভাবে নির্বাচন হয়েছে, কয় পার্সেন্ট ভোট পড়েছে আমরা কিন্তু জানি। 14 কথা ধরলাম, এরপর আসছে 18তে কি হচ্ছে, দিনের ভোট রাতে হয়ে গেছে। যেমন জাপানি রাষ্ট্রদূত, আমাদের অন্যতম উন্নয়ন সহযোগী এবং পৃথিবীর মধ্যে অন্যতম ভদ্র জাতি হিসেবে তারা কিন্তু সুপরিচিত। তারা সেই দেশের রাষ্ট্রদূত বলেছেন যে কোন দেশে যে রাতে ভোট হতে পারে এটি উনি বিস্মিত হয়েছে। সুতরাং সরকার এরকম একটা নির্বাচন আবার করতে চাচ্ছে। এবং আমি মিডিয়ার লোক হিসেবে বলতে চাই, আপনারাও জানেন যে নিউ ইয়র্ক টাইমসে, পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী পত্রিকা, নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশে আইন অঙ্গনে যা চলছে তার একটি ডিটেইল বর্ণনা কিন্তু দিয়েছে। এই যে আমাদের বড় ভাই কাজল ভাই, আমরা একসঙ্গে তাদের সঙ্গে চলেছি, সাবেক ছাত্র দলের সভাপতি, আমাদের যে তার বিরুদ্ধে 451টি, সোহেল ভাইয়ের বিরুদ্ধে 451টি মামলা আছে, 51টি বা 52টি। এটি ভাবা যায়। এবং কোর্টের আঙিনায় কিভাবে তাদের সময় কাটাতে, আমরা জানি যে যারা আমরা এদিকে বাস করি নগরীর, একবার ওল্ড টাউনে গেলে, একবার কোর্ট কাছারি এলাকায় গেলে সারাদিন কিন্তু শেষ হয়ে যায়। সপ্তাহে 3-4 দিন করে তাদেরকে যেতে হচ্ছে। আমি যে কথাটা বলতে চাই যে ডক্টর পাভেল খুব চমৎকার করে বলেছেন, এবং এনি ভাই সেদিন বিকেলেই কিন্তু প্রেস ক্লাবে প্রোগ্রাম করেছেন, সেখান থেকে তাকে ধরা যেত। সকল মানবাধিকার ভুলুণ্ঠিত করে তার বাচ্চার সামনে, তার স্ত্রীর সামনে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। এবং অত্যন্ত দুঃখজনক, দুর্ভাগ্যজনক, তিনি ছাত্র দলের সভাপতি ছিলেন, 2বার এমপি ছিলেন, এখন বিএনপির প্রচার সম্পাদক, এবং শুধু বাংলাদেশ না সারা বিশ্বব্যাপী তাকে না চেনে, বিশেষ করে বাঙালি কমিউনিটি যারা আছে খুব কম লোক আছে। সেই মানুষটিকে থানায় নিয়ে বেদম প্রহার করেছে। এবং আমি দেখে আবেগাক্রান্ত হয়ে গেছি। এনি ভাই যখন কোর্টে বলছিলেন তিনি কিন্তু কেঁদেছেন এটা, এবং তিনি কিন্তু খুব শক্ত মানুষ। একটু আগে কাজল ভাই বলেছেন যে তাকে কিন্তু 96-এ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে
ঘটনা কি 96 বা 7-এ আমরা তখন ইউনিভার্সিটি থেকে বেরিয়ে গেছি, তিনি যখন ছাত্রদল সভাপতি, তাকে একদম একদম সামনে থেকে তাকে টিয়ারশেল মারা হয়েছিল তার মাথায়, এবং সেই ক্ষতচিহ্ন এখনো তিনি বহন করেছে। এটি আমি বললাম এই কারণে, তিনি কিন্তু অত্যন্ত সাহসী মানুষ, কিন্তু কোর্টে সেদিন তিনি কেঁদে ফেলেছেন। দুর্ভাগ্যজনক ভাবে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যাকে মেরেছে তিনি বলছেন আমাকে মেরেছে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন তাকে থানায় কোনো টর্চার করা হয়নি। এটি আসলে একটা কি বলে যে একটা ভয়ের সংস্কৃতি ছড়িয়ে দাও। ভয়ের সংস্কৃতি যেমন মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে, রাজনীতিকদের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে, মানবাধিকার কর্মীদের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে। মানে তোমরা দেশ একটা কি বলে যে এমন ভয়ের সংস্কৃতি ছড়িয়ে দেওয়া হচ্ছে, কেউ কিছু বলতে সাহস পায় না, কেউ কিছু বলতে গেলেই তার বিরুদ্ধে নানা অ্যাকশন নেওয়া আছে। আমাদের বোন খাদিজা আপনারা নিশ্চয়ই জানেন, সে এক বছরের বেশি সময় হয়ে গেছে তিনি জেলে আছেন, অত্যন্ত কষ্টকর আমাদের জন্য। তা আমি মনে করি এনি ভাইয়ের বিষয়টি যে ঘটেছে এটি একটা উদাহরণ, এটি নিঃসন্দেহে একটা উদাহরণ হয়ে থাকবে। পৃথিবীর সকল স্বৈরাচারী মনে করে আমরা বুঝি শেষ সরকার, বাট নিঃসন্দেহে তারা কিন্তু শেষ সরকার না। বাংলাদেশ একদিন মুক্ত হবে, গণতন্ত্র মুক্তি পাবে, মানবাধিকার ফিরে পাবে। এসব এই যে দুষ্কর্মগুলো করছে তারা, লক্ষাধিক মামলা দিয়েছে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে, এর কিন্তু বিচার হবে বাংলাদেশে। আমরা জানি, কাজল ভাই আরো ভালো বলতে পারবেন যে তত্ত্বাবধায়ক 111 সরকারের সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কিন্তু 60টি মামলা ছিল, সেটি এখন বোধহয় 36, আর এখন যিনি প্রধানমন্ত্রী আছে তার বিরুদ্ধে 15টি মামলা ছিল, একটি মামলা কিন্তু নাই, সব শেষ হয়ে গেছে। আইনঙ্গল কেমন চলছে আমরা তো সেটি বুঝি, এবং খুব দুর্ভাগ্যজনক ভাবে খুব কষ্ট লাগে যে একজন মেয়র, ঢাকার একজন মেয়র, তিনি বলেছেন প্রধান বিচারপতিকে তারা নামিয়ে দিয়েছেন, কিন্তু কোর্ট তাকে কিন্তু ডেকে জিজ্ঞেস করেন তুমি এই কথা কেন বলছো, একজন দেশের একজন প্রধান বিচারপতিকে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান নামিয়ে দিতে পারে কিনা। এখন দেশে আসলে কোনো বিচার নাই। এই যে আমরা তো কোর্ট অঙ্গনে কি হচ্ছে দেখি, আমরা নির্বাচন নিয়ে অনেক কথা জানি, সে প্রসঙ্গে আজকে আর যাবো না। বাট আমাদের সাহস রাখতে হবে, যারা এদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে চান। আপনি দেখুন ভোটাধিকার প্রশ্ন আসছে, প্রসঙ্গক্রমে বলি, তো পার্লামেন্ট নির্বাচন নাই, স্থানীয় সরকার বা ট্রেড বডি, কোন কলেজ, কোন ইউনিভার্সিটি, কোথাও কোনো নির্বাচন নেই, সকল নির্বাচনকে নির্বাচনে পাঠানো হয়েছে মানুষ যাতে ভোট না দিতে পারে। আমি যখন সাংবাদিকদের শুরু করি, এখানে যে আলোচক আছেন তারা নিশ্চয়ই জানেন, একজন ডাক্তার সাহেব আছে তিনিও জানেন যে বিএমএ নির্বাচন ছিল দেশব্যাপী একটা আলোচনার বিষয়। বিএমএ সভাপতি কে হবেন, সাধারণ সম্পাদক কে হবেন, এখন কিন্তু বিশেষ জায়গা থেকে বলে দেওয়া হয় অমুক সভাপতি অমুক সেক্রেটারি, এবং বিএমএ সভাপতি সেক্রেটারি আগে পুরো দেশবাসী তাদের নাম জানতো, কিন্তু এখন কে সভাপতি কে সেক্রেটারি কেউ কিন্তু জানে না। তারপর ধরুন এফবিসিসিআই, তারপর ধরুন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, বিশাল বিশাল। সারাদিন আমরা এই নির্বাচনের খবর কাভার করতে করতে ক্লান্ত হয়ে যেতাম দিনের পর দিন। মানুষের কাছে তাদের যারা ভোটার, তাদের যারা সদস্য, তাদের কাছে একটা জবাব দিয়েছিল। এখন কিন্তু কোনো সবগুলো নির্বাচন শেষ করে দেওয়া আছে। এখন যে ভোটাধিকার আন্দোলন চলছে, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার, নিঃসন্দেহে জনাব শহীদুদ্দিন চৌধুরী আমাদের প্রিয় এনি ভাই, তিনি কিন্তু মানুষের ভোটাধিকার আন্দোলনে, যে আন্দোলন চলছে ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার, তিনি কিন্তু সেই আন্দোলনের অগ্রভাগে আছেন, এবং সেই কারণেই তাকে অত্যন্ত দৃষ্টান্ত বলতে চাই এই কারণে যাতে অন্যরা ভয় পায়, সেইভাবে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে তো ঘরের তালা ভেঙে, দরজা ভেঙে গ্রেফতার করার দরকার নাই, তিনি তো ওই বিল্ডিং থেকে বেরিয়ে যেতে পারবেন না। তারপর তিনি তো সারাদিন ঘরে বসে থাকেন না বা কোথাও পালিয়ে থাকেন না, তিনি পার্টি অফিসে যান, ম্যাডামের অফিসে যান, প্রেস ক্লাবে যান, নয়াপল্টন, বিভিন্ন জায়গায় নানা প্রোগ্রামে অংশগ্রহণ করেন। তিনি একদম সবসময় একজন কি বলে ভিজিবল মানুষ। তাকে তো রাত 3টায় গিয়ে তার বাচ্চা স্ত্রীর সামনে ধরার দরকার নেই। এটি আসলে একটা ভয়ের সংস্কৃতি ছড়িয়ে দেওয়া হচ্ছে, এবং এই ভয়ের সংস্কৃতি ছড়িয়ে বিএনপি নেতাকর্মী বা যে এখন গণতন্ত্র উদ্ধারে যারা আন্দোলন করছে, তারা যাতে আন্দোলনে এত অ্যাক্টিভ না থাকে সেই চেষ্টা করা হচ্ছে, এবং এর মাধ্যমে আবার একটি ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ভোটারবিহীন কোনো ভোটার যাতে না আসতে হবে সেই পদ্ধতিতে আবার তারা জিতে আসছে, এবং এই 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 যে গণতন্ত্রহীন ব্যবস্থা চলছে এটাকে আরো প্রলম্বিত করছে। তবে আমি এই প্রসঙ্গে একটু বলে রাখি, সেটি বাংলাদেশে কোনোদিন সম্ভব বলে আমি মনে করি না, কারণ বাংলাদেশের মানুষ বা অনেক সময় বারবার তারা কিন্তু এই স্বৈরাচারী সরকার, কর্তৃত্ববাদী সরকার জি
এদের বিরুদ্ধে কিন্তু প্রয়োজনের সময় লড়েছে এবং তারা জয়ী হয়েছে। আমি আশা করি বাংলাদেশ জয়ী হবে এবং এই এনিভাই সহ যেসব নেতৃবৃন্দের নামে মামলা করা হচ্ছে বা অত্যাচার করা হচ্ছে সেই বিচারে বাংলাদেশে একদিন অবশ্যই হবে। অনেক ধন্যবাদ আপনাকে ইলিয়াস ভাই, আপনার সুন্দর বক্তব্য আমরা শুনলাম। এই পর্যায়ে আমরা আবার অধ্যাপক জনাব মওদুদ আলমগীর পাভেল, সদস্য মিডিয়া সেল, সহ সভাপতি জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি, আপনার কাছে একটু আসতে চাই যে এখন আমরা যেমন আলোচনায় শুনলাম হার্ড লাইনে সরকার ভয়ের সংস্কৃতি ছড়িয়ে দিয়েছে, বিভিন্ন আইন কানুন কালা কানুন এগুলো করেছে। আপনি আসলে পুরো জিনিসটাকে শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, উনি কোর্টে সিএমএম এর সামনে যখন ওনাকে পুলিশ দুপুরবেলা নিয়ে যায় অ্যারেস্ট করবার পর দিন, উনি বলেছেন আমি চোর না, আমি ডাকাত নই, আমি রাজনীতি করি। তো রাজনীতি করা এখন এত বড় অপরাধ হয়ে গেছে যে আপনাদের সবার বক্তব্যে এবং আমরা যে জিনিসগুলো দেখেছি সেগুলো দেখছি আর কি। এখন এটা তো আন্তর্জাতিক বিশ্ব বলুন, বাংলাদেশের মানুষ বলুন, তো একজন রাজনীতিবিদ রাজনীতি করবেন না, আমরা আসলে কোন জায়গায় এখন বাস করছি? আপনি এখন এই বিষয়টাকে আবার একটু যদি বলেন। জি অনিপা, আসলে আপনি যে শব্দটি ব্যবহার করেছেন যে অ্যানিভাই রেফারেন্সে, অ্যানিভাই কোর্টে বলেছেন যে আমি চোর না ডাকাত না, আসলে বরং চোর ডাকাত হলে বোধহয় ভালো হতো আর কি, কারণ বাংলাদেশে চোর ডাকাতরা কিন্তু তুলনামূলকভাবে অনেক নিরাপদ। আপনারা দেখেছেন যে আমাদের দেশে বড় বড় ডাকাত যারা আমাদের দেশের ব্যাংক লুট করে, আমাদের দেশের টাকা পয়সা বিদেশে পাঠিয়ে বিরাট বড় বৃত্ত বৈভব তৈরি করেছেন, তারা তো এই দেশে রাজার হালে থাকেন, তারা সম্মানিত হন। ফলে অ্যানিভাই একজন মানুষ হিসাবে যে প্রকাশ করবে সেটা উনি করেছে, আমি চোর ডাকাত নই। হয়তো সেই সময় চোর ডাকাত হলে ভালো হতো, কারণ আমি তো চোর ডাকাতের সর্দার না, অত তাদেরকে প্যাট্রোনাইজ। আমি একটু ব্যাপারটাকে আরেকটু প্রেক্ষাপটে এখন সাধারণ মানুষ হিসেবে দেখি, যখন আমরা বলি যে আমাদের দেশের নাম কি, আমরা বলি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। তো পিপলস এর একটা বহু বচনের রাষ্ট্র বাংলাদেশ, আসলে কি এটা তাই? অনেকে আবার এটা বলেন যে না, এই সংজ্ঞাটি পরিবর্তন হয়েছে, আমরা একটা ফ্যাসিস্ট বসবাস করছি। তো আমার মনে হয় যে কথাটার উপর খুব বেশি গতানুগতিক ভাবে বেনিতো মুসোলিনি যখন ইটালিতে তার ফ্যাসিস্ট নামে দল তৈরি করে, এবং সেই দলের প্রতীক ছিল একটা কুঠারের একটা হাতলের চারদিক দিয়ে অনেকগুলো বেশি লাঠি পেয়েছে, সেটা শোনার চেষ্টা করা হয়েছে যে আমরা যদি ঐক্যের সাথে থাকি তাহলে শক্তি আমাদের বৃদ্ধি পায়, এটি ছিল তার প্রতীক। এবং হয়তো অনেকেই পছন্দ করবো না সেই ইতিহাস, কিন্তু বেনিতো মুসোলিনি কিন্তু নির্বাচিত একজন স্বৈর শাসক ছিলেন আর কি। যদি বলি যে তাহলে যদি ভাবি তাহলে তিনিও কিন্তু একটা জাতীয়তাবাদের উন্মেষ ঘটিয়ে কিন্তু একটা স্বৈর শাসন, তারপরে উনি ফ্যাসিবাদের দিকে চলে গেছেন। কানেকশনটা একটু বোধহয় চলেই গেল। আচ্ছা, আমরা এর মধ্যে আমার মনে হয় ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আছে আমাদের সাথে, সিনিয়র আইনজীবী। আমি আপনাকে বোধহয় আপনার লাইনটা, যে আপনি কি আমাদের সাথে যুক্ত হয়েছেন? আমি দেখতে পাচ্ছি না আপনাকে। আপনার ক্যামেরাটা কি অন? আচ্ছা, আমরা একটু কাজল সাহেবের কাছ থেকে শুনে আবার আপনার কাছে আসি। দেখতে পাচ্ছি না, একটু আবার বোধহয় রিকানেক্ট করতে হবে। আমরা এর মধ্যে আমার মনে হয় ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আছেন আমাদের সাথে, যেই আলোচনায় আমরা আছি। আবার যদি আপনি এখান থেকে একটু বলেন যে আসলেই আমরা আসলে কি মেসেজটা পাচ্ছি জনাব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, ওনার মতন একজন মানুষকে যে কায়দায় যেভাবে অ্যারেস্ট করা, রিমান্ডে নেওয়া 4 দিনের রাজনীতিবিদ একজন, উনি বলেছেন যে আমি চোর না, আমি ডাকাত না, আমি রাজনীতি করি। তো এখন যদি আবার আপনি এই ব্যাপারে আমাদেরকে একটু বলেন যে এই বিষয়টাকে কিভাবে দেখছেন। আপনি কি আমাকে বলতে বলছেন? জি জি, আমরা আবার ধন্যবাদ। আমি আসলে প্রফেসর আলমগীর পাভেল এবং ইলিয়াস খানের বক্তব্য সংযুক্ত করেই কয়েকটি বিষয়ে আলোকপাত করতে চাই। ইলিয়াস একটা কথা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলেছেন, সেটা হচ্ছে যে একটা সময় ছিল নির্বাচন, এমনকি বিসিসিআই নির্বাচন, বিভিন্ন বিএমএ নির্বাচন,
এমনকি গত বছর পর্যন্ত সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ছিল দীর্ঘদিন মিডিয়ার সৃষ্টি, এবং আপনি জানেন যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আইনজীবীদের মধ্যে রাজনৈতিক মতাদর্শগতভাবে পার্থক্য থাকলেও নির্বাচন নিয়ে আমাদের একটা গর্বের জায়গাটি ছিল। সেই গর্বের জায়গাটি গত বছর যেমন ধ্বংস করা হয়েছিল আংশিক, যেখানে আমি নির্বাচিত হওয়ার পরেও ৪৫ দিন পরে বহিরাগত এবং পুলিশ এনে অ্যাডভোকেট ফাইমা নাসরিন মুন্নী আপনি নিজেও অনেকগুলো টক শোতে এ বিষয়ে বক্তব্য রেখেছেন। সেখানে অবৈধভাবে দখলদারিত্ব সৃষ্টি করা হয়েছে। সবচেয়ে বড় কথা, গত বছর যিনি আওয়ামী লীগের প্যানেল থেকে প্রকৃতপক্ষে বৈধভাবে নির্বাচিত সভাপতি হয়েছিলেন, তার 1 বছরের ব্যবধানে আর জনগণ এবং আইনজীবীদের পরে ভোটের পরে আস্থা রাখতে পারেননি। এই কারণে গত বছরের অবৈধ সম্পাদক পদের দখলদার এবং গত বছর আওয়ামী লীগের প্যানেল থেকে বৈধভাবে নির্বাচিত সভাপতি তারা যৌথ প্রযোজনা করে এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে বহিরাগত পুলিশ এনে সাংবাদিকদেরকে মেরে, আইনজীবীদেরকে মের করে দিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিকে দখল করেছে। এই যে দখলদারিত্ব, এবং তারা ইতিপূর্বে ঢাকা বার নির্বাচন এবং অনেকগুলো বার নির্বাচনেও একই রকম কাজটি করেছে। আমি বলছি, একটা রাষ্ট্র ক্ষমতায় যদি কোনো কারণে কোনো সরকার থেকে থাকে, যে সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, কিংবা জনগণের প্রতি তাদের কোনো কমিটমেন্ট না থাকে, তারা প্রকৃতপক্ষেই আপনি খেয়াল করে দেখবেন যে তাদের পক্ষে কিন্তু জবাবদিহি করা সম্ভব না এবং তাদের পক্ষে সুশাসন সুনিশ্চিত করা সম্ভব না। আজকে পুলিশি অ্যাক্সেসের যে কথাটি বলছেন, আচ্ছা বলেন তো, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি কি এমন ঘটনা ঘটাতে পারে কিংবা ঘটিয়েছে যার জন্য তাকে 4 দিনের রিমান্ড নিতে হবে? আমাদের অভিজ্ঞতা হচ্ছে একজন আইনজীবী হিসেবে এই রিমান্ডের অর্থ দুইটা হতে পারে। আমি প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের ভুক্তভোগী ক্লায়েন্টদের মতামত থেকে বলছি, একটা হতে পারে যে এই রিমান্ডের নামে যে অমানবিক নির্যাতন করা হয় এবং এই নির্যাতনের ভয় দেখিয়েও কিন্তু তার পরিবারের কাছ থেকে এক ধরনের সুবিধা অসুবিধার কথা আমরা সবসময় শুনে থাকি। 1 2 নম্বর হচ্ছে, দেখেন, তদন্তকারী কর্মকর্তার দায়িত্ব হচ্ছে, পুলিশের একজন তদন্তকারী কর্মকর্তার দায়িত্ব হচ্ছে একটা ঘটনা ঘটলে সেই ঘটনার পূর্বাপর সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করে তারপরে একটা প্রকৃতপক্ষে মামলা বিচারের জন্য আদালতের কাছে চার্জশিট আকারে উপস্থাপন করা। আমি সাধারণ মানুষের বোঝার জন্য বলছি। এটি করতে গিয়ে অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো ছোটখাটো অপরাধেও ব্যক্তিরা জবানবন্দি দিচ্ছেন। জবানবন্দি বলতে আমাদের ফৌজদারি কার্যবিধিতে এবং আমাদের দেশের সব দেশের আইনেই কোনো ব্যক্তিকে, কোনো আসামিকে তার নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে দেওয়া যাবে না। কিন্তু আমাদের ফৌজদারি কার্যবিধিতে যেটাকে 164 ধারা জবানবন্দি বলি আমরা, সেটা কিন্তু একজন ব্যক্তির বিরুদ্ধে ব্যবহার হতে পারে সাক্ষ্য হিসেবে। যে কাজটি করা হচ্ছে পুলিশি রিমান্ডের নামে কিংবা এই ধরনের নানা রকম নির্যাতন করার মাধ্যমে একজন ব্যক্তিকে প্রকৃতপক্ষে আদালতে সাক্ষ্য দিতে বাধ্য করা হচ্ছে। তাকে বাধ্য করানো হচ্ছে 164 ধারা জবানবন্দি দিয়ে নিজেকে নিজের বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে উপস্থাপন করার জন্য। এটা কিন্তু আইনের কিন্তু মূল উদ্দেশ্য নয়। আরেকটি যে কথাটা আপনি বললেন যে এই যে নির্যাতন এবং নিবারণ, আমরা নিশ্চয়ই সবাই জেনে থাকবেন যে আমাদের দেশে কিন্তু 2013 সালে একটি নতুন আইন হয়েছে, এবং এই আইনটা হচ্ছে এই যে হেফাজতে, আইনটার শিরোনাম হচ্ছে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইন 2013। আপনি আজকে পত্রিকাটা সম্ভবত দেখেছি যে চট্টগ্রামে একজন দুদক কর্মকর্তাকে, সাবেক একজন দুদক কর্মকর্তাকে গ্রেপ্তারের পরে পুলিশি হেফাজতে তার মৃত্যু হওয়ার পরিপ্রেক্ষিতে তার পরিবার একটি মামলা দায়ের করেছেন। চট্টগ্রাম মহানগর দায়রা জজ, ওসি সহ তদন্তকারী কর্মকর্তা, রেইডিং পার্টির মেম্বারদের বিরুদ্ধে মামলাটি গ্রহণ করার জন্য এই আইনে, অর্থাৎ নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইন 2023-এ এটাকে ব্যবস্থা গ্রহণ করার জন্য, কগনাইজেশন নেওয়ার জন্য, নিয়মিত মামলা করার জন্য কিন্তু নির্দেশ দিয়েছেন। এই যে নিয়মিত মামলা করার জন্য যে নির্দেশনা দিয়েছেন, এটাও কিন্তু আইনের মধ্যে উল্লেখ করা আছে। এই আইনটা কিন্তু অত খেয়াল করে দেখবেন, যে কেউ বলতে পারে যে এটা তো 2013 সালে খুব ভালো একটা আইন কিন্তু আমাদের সরকার করেছে, যে সময় আপনারা তাদেরকে অবৈধ বলেন তারা কিন্তু আইনটা করেছে। তা কিন্তু না। এই আইনটা কিন্তু কোনো ইন্ডিপেন্ডেন্ট চয়েস অফ দ্য গভর্নমেন্ট না। কারণ 1984 সালের 10ই ডিসেম্বর জাতিসংঘের যে নির্যাতন এবং নিষ্ঠুর অমানবিক আচরণের বিরুদ্ধে যে সনদ, সেই সনদে বাংলাদেশ 1998 সালে সিগনেচার করেছেন, এবং জাতিসংঘ সনদের 2-1 এবং 4 অনুচ্ছেদ অনুযায়ী, যেটার রেপ্লিকা কিংবা যেটাকে আমরা আমাদের সংবিধানের 35 অনুচ্ছেদে গ্রহণ করেছি,
সেই অনুচ্ছেদ অনুযায়ী কিন্তু এই আইনটি হয়েছে, যেহেতু আমাদের একটা ইন্টারন্যাশনাল অব্লিগেশন আছে। আমি শুধুমাত্র আমাদের সংবিধানের 35-এর 5 নম্বর অনুচ্ছেদ যদি শুধু পড়ে শোনাই, আমার মনে হয় যারা দেখছেন এবং বুঝবেন শুনছেন তারা প্রত্যেকে বুঝবেন এই আইনের স্পিরিটটা কি। আমি একটু পড়ে শোনাই। সংবিধানের, বাংলাদেশের সংবিধানের 35-এর 5 অনুচ্ছেদে সুস্পষ্ট উল্লেখ করা আছে, কোন ব্যক্তিকে যন্ত্রণা দেওয়া যাইবে না, কিংবা নিষ্ঠুর, অমানসিক বা লাঞ্ছনাকর দণ্ড দেওয়া যাইবে না, কিংবা কাহারও সহিত অনুরূপ ব্যবহার করা যাইবে না। এটা দুইটা পার্ট। একটা হচ্ছে একজন ব্যক্তিকে এই ধরনের সাজা দিতে পারবেন না, দ্বিতীয় পার্টে বলা আছে কাহারও সহিত অনুরূপ ব্যবহার করা যাইবে না। কোন ব্যবহার? আপনি নিষ্ঠুর ব্যবহার করতে পারবেন না, অমানসিক ব্যবহার করতে পারবেন না, লাঞ্ছনাকর ব্যবহার করতে পারবেন না। তাহলে এই যে শহীদুদ্দিন চৌধুরী অ্যানি সাহেবের সঙ্গে যে আচরণটা করা হলো, এটা কিন্তু সম্পূর্ণভাবে আমি মনে করি, বিশেষ করে তাকে গ্রেপ্তার পরে হেফাজতে নির্যাতনের যে অভিযোগ তিনি করেছেন, এবং সত্যি কথা বলতে কি, শহীদুদ্দিন চৌধুরী তো বাংলাদেশের একমাত্র কোনো ব্যক্তি নন যে তিনি পুলিশি কিংবা হেফাজতে আহত হয়েছেন কিংবা নির্যাতনের শিকার হয়েছেন। এমন ভুরি ভুরি ঘটনা আছে। আপনার নিশ্চয়ই মনে আছে যে একজন পুলিশ কর্মকর্তার নাম বললে হয়তো অনেকে অন্যরকম মনে করতে পারে, একজন ছাত্রদলের নেতা, আপনার তিনি পুলিশি হেফাজতে নিহত হয়েছিলেন। তখন কিন্তু এই আইনটি ছিল না। প্রচলিত ধারায় ফৌজদারি কার্যবিধিতে 302-এর মামলায় সেই পুলিশ কর্মকর্তা, দোর্দণ্ড প্রতাপশালী একজন পুলিশ কর্মকর্তার কিন্তু সাজা হয়েছিল, এবং আমার জানা মতে সেই সাজাটি বহাল আছে, কিংবা তিনি পরবর্তীতে কি হতেন জানি না। আমি বলছি এটা হচ্ছে সম্ভবত রুবেল, ছাত্রদল নেতা রুবেল হত্যাকাণ্ড নিয়ে যে মামলা, আমি নামটা বলেই দিই, একজন এসি আকরাম নামে একজন পুলিশ কর্মকর্তা ছিলেন, তার কিন্তু সেই মামলায় সাজা হয়েছিল। ইলিয়াস আতার, আমার তাৎক্ষণিক মনে নেই। সুতরাং আজকে আমি এই কথাটি বলতে চাই, দেখেন সময় পরিস্থিতি পরিবর্তন অনেক সময় হয়, কিন্তু আইন কিন্তু প্রয়োগের ক্ষেত্রে এই বিবেচনা নেওয়া উচিত নয়। দেখেন আজকে শহীদুদ্দিন চৌধুরী অ্যানি সাহেব একটা ভিন্ন মতাবলম্বী রাজনৈতিক কর্মী ছাড়া তার কি এমন অপরাধ? অথচ বাংলাদেশের সংবিধানে প্রত্যেকটা মানুষের মত প্রকাশের স্বাধীনতা, তার রাজনীতি করার অধিকার রয়েছে সাংবিধানিক ভাবে। তার একমাত্র অপরাধ, তিনি একটা ভিন্ন মতাবলম্বী রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন এবং তিনি এটা প্রচার করেন। সংবিধানে তার এই প্রচারটা এবং ভিন্ন মতে রাজনীতি করার সাংবিধানিক অধিকার থাকা সত্ত্বেও শুধুমাত্র সরকারের রোশানলে পড়ে অতি উৎসাহী কিছু পুলিশ কর্মকর্তা এই ঘটনাটি ঘটিয়েছেন বলে আমি বিশ্বাস করতে চাই। কারণ পুলিশের মধ্যে যে পেশাদারিত্ব থাকার কথা, সেই পুলিশের মধ্যে সেই পেশাদারিত্ব আমরা খুব বেশি দেখছি না কখনো কখনো। এটি হয়েছে কিন্তু দলীয়করণের কারণে। আপনি দেখুন, এমন একটি দেশে আমরা বাস করি, একজন ইমাম বলেছেন কাতার সোজা করেন, ইমামের চাকরি খেয়ে ফেলে। এগুলো কিন্তু ধরুন এই যে দলীয়করণ করা। এবং আপনি যেটা বললেন অ্যানি ভাইয়ের বাসায় যারা গিয়েছে, দেখুন যে তাদের কোন দলীয় অতীত আছে, তারা পেয়েছেন অ্যানি ভাইকে। আমি সেটাই বলছি ইলিয়াস, আমি সেটাই বলছি। দেখেন এই কারণে আমরা আইনজীবী সমাজ কতগুলো কাজ করেছে যেগুলো একটু বোঝানো দরকার। যেমন দেখেন, এটা তো হচ্ছে একটা পার্ট। সেকেন্ড পার্টের কোর্টের পার্টগুলো কিন্তু আরো খারাপ ইন দ্য সেন্স যে একটা ফৌজদারি মামলা কোর্টে কিন্তু পুলিশ প্রতিবেদনের উপরে ভিত্তি করেই তৈরি হয়, কিংবা থানায় মামলা হওয়ার পরিপ্রেক্ষিতে প্রধানত হয়ে থাকে। সেই ক্ষেত্রে আমাদের অনেক নেতা, যেমন আমাদের রফিকুল আলম মজনু, বিএনপির একজন নেতা, তারপরে হচ্ছে আপনার আমাদের মুনায়েম মুন্না, যিনি যুব দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, এবং আরেকজন একটার পর একটাই মামলায় কিন্তু গ্রেপ্তার দেখাচ্ছে। আমরা হাইকোর্ট থেকে একটা মামলা যে মুহূর্তে জামিন পাই, এমনকি হাইকোর্টে রিট পিটিশনের সুনির্দিষ্ট নির্দেশনা আছে তাদেরকে নতুন এবং পুরনো কোনো মামলায় গ্রেপ্তার দেখানো যাবে না। এই গ্রেপ্তারের নির্দেশনা থাকা সত্ত্বেও যে মুহূর্তে তিনি জামিন পেয়ে জেলখান থেকে বেরিয়ে আসবেন, পুরনো একটি মামলা থেকে গ্রেপ্তার দেখানো হচ্ছে। সবচেয়ে বড় কথা, এই মামলায় গ্রেপ্তার দেখানোর ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে যে ডিভাইসটা নেওয়া হচ্ছে, দিস ইজ ভেরি ডেঞ্জারাস। আই টেল ইউ, আমি একজন সচেতন নাগরিক হিসেবে, রাজনৈতিক কর্মী হিসেবে, বিরোধী দলের রাজনৈতিক সমর্থক হিসেবে বলছি না, আমি যে কোনো মানুষের বিবেকবান যে কোনো মানুষের জন্য বলছি, ইটস এ ভেরি ডেঞ্জারাস সিচুয়েশন যে আপনি সর্বোচ্চ আদালতের কোনো আদেশ যেখানে মানার কথা সাংবিধানিক ভাবে একজন পুলিশ অথরিটি, সেটাকে বাইপাস করার জন্য, তাকে গ্রেপ্তার দেখার জন্য একজন তথাকথিত সাক্ষীর জবানবন্দি রেকর্ড করিয়ে দেখানো নামমাত্র আদালতের কাছে সোপর্দ করা হচ্ছে, এবং আদালত তাকে ওই 161 স্টেটমেন্টের উপর ভিত্তি করে
তাকে গ্রেপ্তার দেখাচ্ছে। এইভাবে রাজনৈতিক কর্মীদের কিন্তু আদালতের সঙ্গে ট্রিক্স করা হচ্ছে। আমি খুব সহজ ভাষায় বলি, ট্রিক্স করে কিন্তু রাজনৈতিক নেতা কর্মীদেরকে কারাবন্ধনে রাখা হচ্ছে এবং তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে না, জামিন পাচ্ছেন না। এর প্রতিকার হিসেবে দুইটা কাজ আমরা অতি সম্প্রতি করেছি। আপনারা জানেন যে দেশের মুক্ত চিন্তার, আইনের শাসন, গণতন্ত্র, মানবাধিকার বিশ্বাসী আইনজীবী সংগঠন এবং ব্যক্তি সংগঠন ইউনাইটেড লয়ার্স ফ্রন্টের পক্ষ থেকে আমরা ঢাকার মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট এবং ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বরাবর লিখিত আকারে যে ম্যাজিস্ট্রেটদের অ্যাক্টিভিটিস এবং পুলিশে অ্যাক্সেস কিভাবে কাজ করছে এ থেকে প্রতিকার প্রার্থনা করে তাদের কাছে আমরা দরখাস্ত দিয়েছি। আমরা খেয়াল করে দেখবেন যে গত আজকে তো হচ্ছে 17 তারিখ, গত 15 তারিখে ইউনাইটেড লয়ার্স ফ্রন্টের ব্যানারে পুলিশের মহাপরিদর্শক বরাবর আমরা স্মারকলিপি দিয়ে আমরা কিন্তু পুলিশের যে এক্সেস গুলো হচ্ছে, যে বাড়াবাড়ি, যে অতিরিক্ত আইনের বাইরে গিয়ে তারা যে কাজ করছেন তার কিন্তু একটা প্রতিকার প্রার্থনা করেছে। কারণ আমরা এখনো বিশ্বাস করতে চাই এই বাংলাদেশ আমাদের, আপনার সবার, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি সবার এই বাংলাদেশ, এই বাংলাদেশকে টিকে রাখার জন্য পুলিশের মতো একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের সদস্যরা 1971 সালের 25শে মার্চের কালো রাত্রির প্রথম আত্মহতি দিয়েছে, এমন একটা প্রতিষ্ঠানকে কোনো দলবাজ প্রতিষ্ঠানে পরিণত করা কিংবা গুটি কয়েক পুলিশ কর্মকর্তার জন্য তাদের দলবাজির কারণে পুরো প্রতিষ্ঠানকে হেয় প্রতিপন্ন করা, আমাদের ভবিষ্যৎকে অন্ধকার করে দেওয়া, এটি কিন্তু কারো কাছে প্রত্যাশিত নয়। এই প্রত্যাশিত নয় বলেই আমরা বারবার বলছি যে পুলিশের প্রতিটি কর্মকাণ্ড, যে কর্মকাণ্ড বিরোধী দলকে টার্গেট করে কারণ না কারণ নির্দেশে করা হচ্ছে, বর্তমান ক্ষমতাসীন দলের ইঙ্গিতে, ইশারায়, নির্দেশে, আমি মনে করি এটা একটা ভবিষ্যতের ভয়াবহ কনসিকুয়েন্স ডেকে আনতে পারে। সেক্ষেত্রে সবার উচিত হবে আইনের মধ্যে থেকে তাদের কাজ করা এবং নাগরিকদের যে অধিকার, সেই অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করা, তাদের নৈতিক, রাজনৈতিক, সামাজিক অধিকার এক্সারসাইজ করার ক্ষেত্রে কেউ যেন কোনো রকম বাধা আরোপ না করে। অনেক ধন্যবাদ। জি একটু পাভেল ভাই, অধ্যাপক মওদুদ আলমগীর পাভেল সাহেবের কাছে আসতে হবে আমাকে এখন, কারণ ওনার লাইনটা কেটে গেছিল। ইলিয়াস ভাই আমি একটু পরে একদম শেষের দিকে আমরা আমি বলেছি আপনাকে যে আমার একটু আগে উঠতে হবে, অন্য একটা প্রোগ্রাম আছে। তো সবাইকে ধন্যবাদ। আর নিঃসন্দেহে আমি এনিবার উপরে যে অত্যাচার নির্যাতন করেছে তাদের শাস্তি দাবি করছি এবং এনিবার দ্রুত মুক্তির দাবি করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে জনাব ইলিয়াস। জি আপা, আমার মনে হয় এখন আমি বলবো বোধহয় না, সেটা হলো যে আমি যেখানে শেষ করেছিলাম বা যেখানে থেকে আমি লাইনটি বিচ্ছিন্ন হয়েছিল, এটা আমি বলছিলাম যে আমরা যখন এই সরকারকে বলি ফ্যাসিবাদী সরকার, তখন মনে হচ্ছে এদেরকে বোধহয় একটু বেশি সম্মান দেখিয়ে ফেলা হয়। কারণ ফ্যাসিবাদও কিন্তু নির্বাচিত সরকার কাঠামোর মধ্যে ছিল। এটা কিন্তু 14 সালের পর থেকে তাদের কিন্তু কোনো নির্বাচনে কোনো বৈধতা কিছু নেই। বরং আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা, ওই আগের দিনে যে আমরা রূপকথার গল্প শুনতাম না, যে একটা অত্যাচারী রাজার রাজত্বে বোধহয় আমরা বসবাস করছি। যে আমরা বলি যে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, এখানে এই রিপাবলিক বোধহয় আর এখন পিপলের নেই। কারণ সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী যখন এক বচনে কথা বলেন, তখন বলেন যে আমি বন্ধ করে দেব, আমি দিয়েছি, আমি যখন সরকারে যাব বলে সুযোগ পেলেই আমি তাকে ক্যান্টনমেন্ট থেকে বের করে দেব, এই কথাগুলোর ভেতর থেকে উনি কিন্তু মোটামুটি বুঝিয়ে দেন যে এইখানে ঠিক কালেকটিভ সরকার ব্যবস্থার কাঠামোর মধ্যে আমরা বসবাস করছি। এখানে একটা ব্যক্তি চিন্তার একটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আছি। কাজল ভাই যে কথাগুলো বলছিলেন সেটার ভিতরে যেমন আমরা সাধারণ মানুষগুলো কিভাবে দেখি, উনি আইনের চমৎকার ব্যাখ্যা দিয়েছেন, যে সংবিধানের যে অধিকারের আছে জায়গাগুলো আছে, বিভিন্ন সময় কোর্ট ও আদেশগুলো যেটা আছে, অবজারভেশন গুলো যেটা আছে, সেগুলোর ভিতর থেকে আমরা কিন্তু আশাবাদী কথা শুনি, কিন্তু বাস্তবের জায়গাটা কি জানেন, সেটা হচ্ছে যে বিচারের বাণীর নিভৃতে কাঁদে। উনি নিশ্চয়ই খুব ভালো করে জানেন যে বাংলাদেশে বর্তমান যদি গত 15 বছরের আইন যে কাঠামোর বা আইন অঙ্গনের যে সবচেয়ে বড় লজ্জাজনক ঘটনা, সেটা হচ্ছে আমাদের প্রিয় নেত্রী নেত্রী বেগম খালেদা জিয়ার মামলার রায়ের শাস্তি এবং তার কারাবাস। যে দেশের এই আইন কাঠামো তাকে অন্যায়ভাবে এতদিন শুধু বন্দি করে রাখে না, তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার ব্যাপারটিও যারা আইনগতভাবে প্রতিষ্ঠিত করবার জন্য আইন মন্ত্রণালয়ের প্রধান আইনমন্ত্রীর জবানিতে আইনের ব্যাখ্যা দাঁড় করান, তখন আমাদের কিন্তু এই আইনের প্রতি শ্রদ্ধা করবার জায়গাটা কিন্তু সাধারণ মানুষ হিসেবে অনেক অনেক সীমিত হয়ে যায়। কাজল ভাই বলছিলেন যে 1975 সালের সেই 71 সালের সেই স্বাধীনতার উষালগ্নে যখন পুলিশ বাহিনী আমাদের স্বাধীনতার যুদ্ধে অগ্রসর হয়েছিল, যখন সবার সাথে
সেই সময় কিন্তু আমরা এই সাধারণ মানুষের সাথে কাঁধে কাঁধ রেখেই কিন্তু এই পুলিশ বাহিনী যুদ্ধ করেছে। কিন্তু আমরা যখন এই যে স্বৈরাচারের কথা বলতাম, সেটা আইয়ুব খান সেই স্বৈরাচারের কথা, ব্রিটিশ সময়কার পুলিশের কথা জানতাম। স্বাধীন বাংলাদেশে এসেও যেখানে লেখা আছে যে পুলিশ জনগণের বন্ধু, সেই বন্ধু যখন মাঝরাতে আমার ঘরের দরজা বন্ধ করে আমার আনি ভাইয়ের মতন একজন নিখাত একটা ভদ্রলোককে যখন তার সন্তান এবং তার স্ত্রীর সামনে টেনে এসে বের করে নিয়ে যায়, তখন এই পুলিশকে বন্ধু ভাববার মতন জায়গা আমাদের সাধারণ মানুষের জন্য কতটুকু অবশিষ্ট আছে সেটা কিন্তু একটু ভেবে দেখা দরকার। হ্যাঁ, কথাটা বোধহয় আমাদের শেষ করবার সময় এসে গেছে। কথাটা আমি এইভাবে শেষ করি, সেটি হচ্ছে যে দেখুন, এই সরকার কিন্তু এমন একটা কাজ করেছে, সেটি হচ্ছে তার প্রশাসন বলেন, পুলিশ বলেন, তাদেরকে এমন ভাবে তারা তাদের সেই অপকর্মের দোষর বানিয়ে ফেলেছে, যেখানে একটা নেক্সাস হিসাবে এই সরকারকে টিকিয়ে রাখার জন্য এই মানুষগুলোকে অপকর্মগুলো করে যেতে হবে। কারণ আপনারা জানেন যে বর্তমানে যে অবস্থা বা অনাচার বা অবিচারের যে সংস্কৃতিটা যে পর্যায়ে চলে গেছে, যদি বিচারের বাংলাদেশ কখনো ফিরে আসে, তাহলে এই বিচার তাদেরকে কোন পর্যায়ে নিয়ে যাবে সেটা কিন্তু তারা খুব ভালো করে জানে। ফলে ওরা কিন্তু একটা পরাজয় অ্যাফোর্ড করতে পারে না। পরাজয় অ্যাফোর্ড করতে পারে না বলে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার ব্যাপারে তাদের সমস্যা রয়েছে, জনগণকে ভোটের জায়গায় নিয়ে যাওয়ার জন্য তাদের সমস্যা রয়েছে। ফলে দেশে কত বড় রক্তপাত হবে, কত বড় বিপর্যয় হবে, অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে, আমাদের দেশের অর্থনীতি টিকবে কি টিকবে না, এটি কিন্তু তাদের জন্য কোনো বিচারের ব্যবস্থা ব্যাপার নয়। দ্রব্যমূল্য আমাদের জন্য কতটুকু অসহনীয় হবে, পুলিশের নির্যাতনের মাত্রা কতটুকু বাড়বে, এগুলো তাদের দেখবার বিষয় নয়। তাদের বিষয় হচ্ছে যে টিকে থাকতে হবে, কারণ টিকে না থাকলে জনরোষ তাদেরকে আগামী দিনের যে ইতিহাসের যে আস্থা করে নিক্ষেপ করবে, সেখানে যাওয়ার ভয়াবহতাটা তারা এড়াতে চায়। এটি আমার মনে হয় আমরা সবাই বুঝি, সব মানুষই বোঝে, কিন্তু এরকম করে যে চলতে পারে না সেটা আমরা জানি। কারণ স্বৈরাচারকে আমরা দীর্ঘস্থায়ী হতে দেখেছি, কিন্তু চিরস্থায়ী এটা কখনোই হয়নি, ইতিহাস তাই বলে। এবং বাংলাদেশের ক্ষেত্রে ইতিহাস অন্যরকম কথা বলবে, সেটাও আমরা কেউ নিশ্চয়ই আশা করি না। আমার মনে হয় মুন্নি আপা, আমার কথা এখানে আমি শেষ করি। আমার মনে হয় কাজল ভাই বা অন্য কাউকে আপনি কথা বলতে দেবেন, অথবা আপনি নিজে সাম আপ করবেন। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা আসলে অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি। তারপরও আমাদের হাতে যেহেতু আপনি পাভেল ভাই, আরো 5 মিনিট কিন্তু সময় আছে আমাদের। আপনি যদি আরেকটু কন্টিনিউ করতে চান পারেন, আর না হলে আমরা ঠিক আছে, আমি কন্টিনিউ করবার ক্ষেত্রে শুধু এটুকুই বলবো যে আজকে শহীদউদ্দিন চৌধুরী অ্যানি তার গ্রেপ্তারের মধ্যে দিয়ে কিন্তু না পরাজিত হন। আমি মনে করি যে উনি একটি সম্ভাবনার আলোক শিখা আমাদের জন্য সামনে জ্বালিয়ে দিয়েছেন। অর্থাৎ প্রতিবাদী হও, অন্যায়ের সামনে মাথা নত না করো। বাংলাদেশের যে তরুণ, যারা আগামী দিনে যাদের কাছ থেকে আমরা এই বাংলাদেশের মুক্তির প্রত্যাশা করছি, সেই তরুণরা আগামী দিনে নিশ্চয়ই সামনে আসবে। এবং শহীদউদ্দিন চৌধুরী অ্যানির মতন মানুষ, যারা কপালে গুলির দাগ নিয়ে, যারা পিঠে গায়ে নির্যাতনের দাগ নিয়ে, যারা আদালতের প্রাঙ্গণে প্রতিদিনের অপমান অবহেলাকে যারা নিজেদের শক্তিতে পরিণত করে সত্যের পক্ষে কথা বলার জন্য এখনো পর্যন্ত অকুণ্ঠ চিত্তে, নির্ভীক চিত্রে দাঁড়াতে পারেন, এবং তার প্রতিবাদী কণ্ঠস্বরকে যত বাধাগ্রস্ত করবার চেষ্টা করাই হোক না কেন, সেটাকে সোচ্চার কণ্ঠে বলতে পারেন যে আমি ততদিন পর্যন্ত চুপ হব না যতদিন পর্যন্ত অত্যাচারের এই চিৎকার এই পৃথিবীর থেকে নিঃশেষিত হবে না। সুতরাং শহীদউদ্দিন চৌধুরী অ্যানি যে দৃষ্টান্তটি রেখেছেন, আমাদেরকে সেটি একটা প্রত্যয়ে পরিণত করা দরকার, যে এই রক্তবীজকে আমরা সামনে বুকের মধ্যে ধারণ করে আগামী দিনে যে অবশ্যম্ভাবী আন্দোলন আসছে, স্বৈরাচার পতনের শেষ যুদ্ধের যে ডাক, সেই ডাকে আমরা সবাই মিলে আবার তারুণ্যের কাছে ফেরত, যে এই দেশকে যেমন ৭১-এ সবাই মুক্ত করেছিলাম আমরা, আরেকবার নতুন করে কিন্তু আমরা আমার প্রত্যাশার সূর্যোদয়কে আমরা দেখতে চাই। সুন্দর, অনেক ধন্যবাদ। আজকে আমরা আমাদের এই ফোকাল পয়েন্ট যে টক শোটি ছিল, এটার একেবারেই শেষের দিকে চলে এসেছি। সম্মানিত আমাদের 3 জন আলোচকের আলোচনা আপনারা শুনেছেন। আপনাদের সাথে আমি ছিলাম অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। শুধু দুটো কথা বলি যে পুলিশ প্রতিবেদন, আপনারা জানেন যে সাংবাদিক দম্পতি সাগর রুনির 100 কতবার এ পর্যন্ত হয়েছে, এটা আরো কত দূর যাবে? হ্যাঁ, 104 বার। এখন আরো কত দূর যাবে আমরা ঠিক জানি না। আর 2013 যে আইনটা, হেফাজতে মৃত্যু, এটা আর টর্চার, এগুলো সম্পর্কিত আইনটায় আসলে এক্স্যাক্টলি কতজনের সাজা হয়েছে, বিচারে কতজন আছে, ভবিষ্যতে এটার উপরও আমরা আরেকটা অনুষ্ঠান করব আশা করছি। সবশেষে বলি যে বাংলাদেশের আজকে যে বিচার ব্যবস্থা, আন্তর্জাতিক যে বিভিন্ন সংগঠনগুলো আছে, তাদের দৃষ্টিতে বাংলাদেশে আজকে আইনের শাসন, আজকে স্বাধীনতার 52 বছর পরে মুক্তিযুদ্ধের চেতনা, ভোট, নির্বাচন, গণতন্ত্র, মানবাধিকার, এই প্রশ্নগুলো
আমাদের কাছে এখনো মাকড়সার জাল বুনে দিয়েছে। আমরা আশা করছি সামনে আর একটা মুক্তিযুদ্ধ, দ্বিতীয় যে মুক্তিযুদ্ধের কথা আমরা শুনছি, সেই দ্বিতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে অচিরেই আমরা স্বাধীন হব, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে, আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত হবে, মানবাধিকার ফিরে আসবে। এই বলে মুন্নি আপা আরেকটু একটা বিষয় মনে হয় যোগ করা দরকার ছিল, সেটা মনে হয় আমাদের প্রফেসর, এই যে এখন যে পুলিশের কার্যক্রম বলতে গেলে একটা তো ধরেন শহীদুদ্দিন চৌধুরী এনিস ভাইয়ের বিষয়টা আমরা প্রতীকী হিসেবে দেখছি। অতি সম্প্রতি আপনি লক্ষ্য করে দেখবেন যে মৃত ব্যক্তিরাও কিন্তু ঢিল ছুটছে, বিদেশে অবস্থান করে ব্যক্তিরা, মানে সুতরাং এই সমস্ত কবর থেকে আসা মানুষরা তাদের পরিবারের সাক্ষাৎ পাচ্ছেন না, কিন্তু পুলিশ কিন্তু ঠিকই তাদেরকে পাচ্ছেন। এটা কিন্তু নতুন ফেনোমেনন। এবং এই যে নিউ ইয়র্ক টাইমস পত্রিকাতে যে বাংলাদেশে যে এইভাবে যে মামলা জটের কারণে প্রকৃতপক্ষে সাইলেন্টলি ক্র্যাশিং এ ডেমোক্রেসি, একটা গণতন্ত্রকে এভাবে ধ্বংস করার ক্ষেত্রে যে বিচারিক প্রক্রিয়া এবং তার সূচনা লগ্নে পুলিশের যে ভূমিকা, সেটা কিন্তু এলাবোরেটলি উঠে এসেছে। আজকে বিএনপি এবং বিরোধী দলের 45 লক্ষ মানুষের মামলা, 1 লক্ষ মামলা, এই সমস্ত গুলো কিন্তু সবই এই পুলিশ এক্সেসের উপরে। এই জন্য আপনি যখন এই কথা বলবেন তখন এই কথা আমাদের বলা রাখা দরকার, যারা এই অতি উৎসাহী হয়ে এগুলো ঘটনা ঘটাচ্ছেন তাদের জন্য আমার একটাই মাত্র কথা, আপনারা কিন্তু আইনের মধ্যে, আইনের রক্ষা কবচ হিসেবে এবং আইনি পেরিফেরির মধ্যে কিন্তু কাজ করবেন। কিন্তু সেটাই আমরা তো দেখছি যে আইনের রক্ষক, মানে এখন যারা রক্ষকের ভূমিকায় আসলে তো সেটা হবে না। আমরা স্যাংশন দেখেছি, ভিসা নীতি দেখেছি, কাজে অতি উৎসাহী যারা, আশা করি নিজেরা নিজেদেরকেই নিজেদের দুর্ভাগ্য হচ্ছে দীর্ঘদিন একটা অবৈধ অনির্বাচিত সরকার থাকাতে সমস্ত প্রতিষ্ঠান যেমন ধ্বংস হয়েছে, পুলিশ হচ্ছে তার মধ্যে, এর মধ্যে জুডিশিয়ারি আছে, অন্যান্য আছে। দৃশ্যমান। অনেক ধন্যবাদ ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং অধ্যাপক জনাব মওদুদ আলমগীর পাভেল সাহেব, আপনারা দুজন এখন আছেন আমাদের সাথে। আমরা অনুষ্ঠান শেষ করব। জনাব ইলিয়াস খান, অত্যন্ত নামকরা একজন সাংবাদিক, উনি আমাদের সাথে ছিলেন, আর একটা অনুষ্ঠান থাকার কারণে উনি একটু আগেই বলে রেখেছিলেন, চলে গেছেন। আশা করি সামনে আবার আপনাদেরকে পাবো। আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।